খালা এখন নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে গেছেন। সেই ফেঁসে গিয়ে এখন আর্তনাদ করছেন। একেই বোধহয় বলে খাল কেটে কুমির আনা। নিজে নিজেই তিনি এই খাল কেটে কুমির এনেছেন। এখন সেই খালে পড়ে তিনি এখন ছটফট করছেন। তিনি ভেবেছিলেন সুপ্রিম কোর্টে গেলে হয়তো তার সুবিধা হবে, কিন্তু উল্টো তার ক্ষতিই হয়েছে সব থেকে বেশি। তো এই বিষয়টা নিয়ে আজ আলোচনা করব। আর তার সঙ্গে আরেকটা বিষয় বলাই উচিত, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিপদে পড়ে গেছেন এবং তিনি নিজেই সেই বিপদের ইঙ্গিত পাচ্ছেন এবং ছোট ছোট দুটো বিপদের ইঙ্গিত তিনি ইতিমধ্যেই পেয়ে গেছেন, যেটা খুব ভয়ঙ্কর আকার নিতে পারত। নমস্কার, আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করবেন এবং আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। লাইক করলে আপনাদের কোনো খরচ হবে না, কিন্তু আমার লাভ হবে, সেটা হচ্ছে আমার এই চ্যানেলের বৃদ্ধিতে সাহায্য করবে। যেটা বলছিলাম যে খালা কিন্তু বিপদের মধ্যে পড়ে গেছেন। সামনে কি তার বড় বিপদ অপেক্ষা করছে? কারণ একটা জিনিস আমরা সবাই জানি, বড় কিছু ঘটার আগে বেশ কিছু ছোট ছোট বিপদ আসে, যেগুলো জানান দেয় যে সামনে বড় বিপদ আছে। খালার ক্ষেত্রে মনে হয় তাই একটা হয়েছে। এই কদিন আগে তিনি যখন দুর্গাপুরের অন্ডাল থেকে তার ছোট বিমানে ফিরছিলেন, সেই সময় কিন্তু দমদম এয়ারপোর্টে নামতে পারেননি, কারণ আবহাওয়া খুব খারাপ ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল। সেই সময় তার বিমান কিন্তু প্রায় 1.5 ঘন্টা সেই আকাশে চক্কর কেটেছে। দারুণ ভয় নিয়ে তাকে সেই বিমানে অপেক্ষা করতে হয়েছে। বড় রকমের দুর্ঘটনার হাত থেকে তিনি বেঁচে গেছেন। ধরুন যদি সেই বিমানে জ্বালানি ফুরিয়ে যেত তাহলে কি হতো? মুখ্যমন্ত্রী পরে অবশ্য বলেছেন, তিনি নিজেই বলেছেন যে তিনি খুব উৎকণ্ঠায় ছিলেন এবং পাইলট খুব দক্ষতার সঙ্গে তিনি পুরো ব্যাপারটা পরিস্থিতিটা মোকাবিলা করেছেন এবং তিনি নিচে নেমে এসেছেন। এটা তো একটা বিপদ। এই বিপদটা কেন বলছি দেখুন, খালা কিন্তু মাঝে মাঝেই ইদানিং বলছিলেন যে ওরা গলায় দড়ি দিয়ে কেন মরে না, ওদের মরা ভালো। অন্যের মৃত্যু কামনা করাটা সেটাও কিন্তু আমাদের শাস্ত্রমতে ঠিক নয়, কারণ যা অন্যের মৃত্যু কামনা করলে সেটা কিন্তু ঘুরে আসে, নিজের দিকেই ফেরত আসে। সেই জন্যে কখনো কারো অমঙ্গল কামনা করতে নেই। আরও একটা বিপদের ইঙ্গিত কিন্তু খালা পেয়ে গেছেন। গতকাল বীরভূমের লাভপুরে গেছিলেন ভাইপো, তিনি মিটিং করেছেন, অনেক ভুলভাল কথা বলেছেন, মিথ্যে কথার ফুলঝুরি ছুটিয়েছেন। বলেছেন সেই গ্যাসের দাম বেড়ে যাবে, 2000 টাকা হয়ে যাবে, বিজেপি যদি আসে তাহলে বাংলার ক্ষতি হয়ে যাবে। এরকম অনেক মিথ্যে কথার ফুলঝুরি তিনি ছুটিয়েছেন। কিন্তু তারপরে তিনি স্টেজ থেকে নামার পরেই সেই স্টেজে কিন্তু আগুন ধরে গেছিল। যদিও তার প্রচুর নিরাপত্তা রক্ষী আছে, প্রচুর নিরাপত্তার ব্যবস্থা থাকে, তারা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে দিয়েছেন। তো এটাও কিন্তু একটা বিপদের ইঙ্গিত, কারণ এর আগেই বলেছি যে বড় বিপদের আগে ছোট ছোট বিপদ আসে। তো খালার জন্যে কি বড় বিপদ অপেক্ষা করছে? সেই জন্যেই কি এইরকম দুটো দুর্ঘটনার মুখোমুখি হলেন তারা? ফলে খালাকে কিন্তু সতর্ক থাকতেই হবে, কারণ তিনি যে বিপদের মুখে পড়েছেন সে তো স্বাভাবিকই, কারণ তিনি নিজেই খাল কেটে কুমির এনেছেন। যেটা হচ্ছে, তিনি ভেবেছিলেন যে এই যে এসআইআর প্রক্রিয়ায় প্রচুর নাম বাদ যাচ্ছে। প্রথম যে খসড়া তালিকা প্রকাশ হয়েছিল তাতেই 58 লাখ নাম বাদ গেছে, আর তারপরে মাইক্রো অবজারভাররা যেভাবে সমস্ত কিছু তথ্য যাচাই করছেন তাতে আরও নাম বাদ যেতে পারে, ব্যাপক হারে বাদ যেতে পারে। কারণ তিনি তো জানেন যে প্রচুর ভুয়ো নথি সেখানে দেওয়া আছে। কারণ অবৈধ বাংলাদেশি যাদের ভোটার তালিকায়
নাম তোলা হয়েছিল, নিজেদের মতো করে সেই নাম তুলে দিয়েছিলেন। যারা ভোট দিচ্ছেন তারা তো নির্বাচন কমিশনের যে 13টা নথির কথা বলা হয়েছে তার একটাও দিতে পারবেন না, ফলে সেখানে প্রচুর ভুয়ো নথি দেওয়া হয়েছিল। তিনি ভেবেছিলেন যে এরা সব বাদ পড়ে যাবে, ফলে তিনি সুপ্রিম কোর্টে চলে গেলেন। সুপ্রিম কোর্টে যাওয়ার পর যেটা হলো, পুরো ব্যাপারটাই এখন হাতের বাইরে চলে গেল। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে খসড়া তালিকায় কত নাম বাদ গেছিল? 58 লাখ। আর তারপরে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেই তালিকায় কত ছিল? 1.5 কোটি, 1,50,00,000। আর যখন এই 1,50,00,000 রইল ওই তালিকায়, তখন তিনি ভয়ে সুপ্রিম কোর্টে দৌড়ালেন। কারণ এই 1.5 কোটি নাম যদি তার বেশিরভাগটা বাদ চলে যায় তাহলে কি হবে? তিনি নিজেই পরে মিটিংয়ে বলেছেন যে যা দেখা যাচ্ছে প্রায় 1,20,00,000 নাম বাদ দেবে। কারণ তার অনুমান ছিল যে 1,20,00,000 নাম বাদ যেতে পারে। অনুমান না, আসলে কি জানেন? তিনি কিন্তু সবটাই জানেন। তিনি জানতেন যে এই নাম ব্যাপক হারে বাদ চলে যাবে। কিন্তু কি হলো? সুপ্রিম কোর্টে গিয়ে তিনি এমন ফাঁদে পড়লেন যে আরও বিপদে পড়লেন। আপনাদের মনে আছে 28 তারিখে যখন এই যে চূড়ান্ত ভোটার তালিকা বাদ গেল, সেই সময় মোট কত নাম বাদ গেছিল? আগে ছিল 58 লাখ, সেটা হচ্ছে মৃত এবং স্থানান্তরিত ভোটার, তার সঙ্গে আর মাত্র 5 লাখ ভোটারের নাম যুক্ত হয়েছিল, মানে 5 লাখ নাম বাদ গেছিল। আর লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় তখন ছিল মাত্র 60 লাখ। তার মানে ওই সময়ের ভেতরে এই যে নির্বাচন কমিশন, ইআরও, এইআরও এবং মাইক্রো অবজারভাররা মিলে 90 লক্ষ সমাধান করে দিয়েছিলেন। তো 1.5 কোটি ছিল, 90 লক্ষ সমাধান করে দেওয়ার পর 60 লক্ষ থাকে, তাহলে 90 লক্ষে বাদ গেছিল মাত্র 5 লক্ষ। 90 লক্ষে 5 লক্ষ মানে 4%-ও কম। আর এখন এই যে 60 লক্ষ, তাতে দেখা যাচ্ছে যে প্রতিটি ক্ষেত্রেই বাদ যাচ্ছে 4% নয়, তার 10 গুণ। আগে ছিল হচ্ছে 4%-এর কিছু বেশি, এখন সেটা 40%-এর বেশি। তাহলে 60 লাখে কত নাম বাদ যাবে বুঝতে পারছেন? 27 থেকে 28 লাখ নাম বাদ যেতে পারে। অথচ যদি সুপ্রিম কোর্টে তিনি না যেতেন, তাহলে এই মাইক্রো অবজারভার, ইআরও, এইআরও, ডিএম এরা সবাই মিলে দেখে এই তালিকা হয়তো এত বাদ যেত না। 4% মানে এই কত আর যেত? আর হয়তো 5 লাখ, 5 লাখও হয়তো বাদ যেত না। কিন্তু সেটা ব্যাপক হারে বেড়ে গেছে, এখন সেটা 40%-এর উপরে চলে গেছে, মানে 28 লক্ষ নাম বাদ যেতে চলেছে। এই যে তালিকা এখন এই 3 ধাপে বেরিয়েছে, ব্যাপক হারে নাম বাদ যাচ্ছে। আর এই বাদ যাওয়ার জন্যে এখন জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়ে গেছে, স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু এই ভোটারদের এই অবস্থার জন্যে কে দায়ী? দায়ী তো মুখ্যমন্ত্রী নিজে, দায়ী তো আমাদের খালা। কারণ তিনিই তো সুপ্রিম কোর্টে গিয়ে টোটাল ব্যাপারটাকে আটকে দিয়েছেন। যখন 60 লাখ নাম, 58 লাখ নাম বাদ পড়ে গেছিল, তিনি তো জানতেন যে এই নামগুলো, এর মৃত ভোটার রয়েছে, স্থানান্তরিত ভোটার রয়েছে, এদের ভোট তো প্রত্যেক বারই পরে বিকেল 3টের পরে তাদের লোকরা এদের নামে সব ভোট দিয়ে দেন। তো সে নাম বাদ গেছে। এবার বাকি যদি যে সমস্ত বাংলাদেশিদের নাম তোলা হয়েছে তাদের নাম যদি বাদ যায়, তাহলে তো বিপদ আরও বাড়বে। তাই তিনি সুপ্রিম কোর্টে গিয়ে মাইক্রো অবজারভারদের বাদ দেওয়ার কথা বললেন। সুপ্রিম কোর্ট তখন তাদের বলে দিল যে আপনারা তাহলে নিজেরা আরও অফিসার দিন। নির্বাচন কমিশন যেমন চাইছে বি গ্রেডের অফিসার। কি বললেন মুখ্যমন্ত্রী? তারা বললেন যে হ্যাঁ, আমরা দিয়ে দিচ্ছি, আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি,
পরের দিনই তালিকা দিয়ে দিলেন, কিন্তু সেই তালিকাও জল মেশানো। কারণ তারা তো জল মেশানোতেই অভ্যস্ত, তারা তো স্বচ্ছ কিছু করেন না। আর এক্ষেত্রেও সেই একই জিনিসই করলেন। একই জিনিস কি করলেন, যে বি গ্রেডের অফিসারের জায়গায় যারা প্রমোশন পেয়ে বি গ্রেডের অফিসার হয়েছে তাদের নাম দিয়ে দিলেন, টাইপিস্টের নাম দিয়ে দিলেন, আমিনদের নাম দিয়ে দিলেন। এবং এর আগেও যেটা করেছিলেন যে ইআরও হওয়া উচিত হচ্ছে এসডিও র্যাঙ্কের অফিসার, 294টা কেন্দ্রে 294 জনকে দিতে হবে, সেক্ষেত্রে তারা মাত্র 80 জনকে দিয়েছিলেন। তো এক্ষেত্রেও একই জিনিস করলেন তারা, এমনকি যারা মারা গেছেন তাদের নামও দিয়ে দিলেন। আর সুপ্রিম কোর্টে গিয়ে সেইটা পুরো জানিয়ে দিল নির্বাচন কমিশন। কারণ নির্বাচন কমিশন যখন তালিকা দেখলো, দেখে তাদের চক্ষু চড়ক গাছ, একই করেছে। ফলে কথার খেলাপ করলেন, এখানেও তিনি কারচুপি করলেন, রাজ্য সরকার কারচুপি করলো। সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি করলো? সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত যেটা করলো, যে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা প্রধান বিচারপতির বেঞ্চ পুরো ব্যাপারটাই বিচার বিভাগের হাতে তুলে দিলেন। তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বললেন যে জেলা যে সমস্ত বিচারকরা রয়েছেন তাদের দিয়ে এই কাজটা করাতে। বলে হাত থেকে বেরিয়ে গেল। আগে যেটা হচ্ছিল কি, নির্বাচন কমিশনের লোকজন, সে লোকজন তো তারই রাজ্যের লোকজন, তারই তো অফিসার, ইআরও যারা ছিলেন, এই ইআরও যারা ছিলেন, সবই তো রাজ্যের অফিসার। আর তার সঙ্গে মাইক্রো অবজারভার, কেন্দ্রীয় সরকারের কর্মচারী যারা ছিলেন তারা করছিলেন। তাদের কাছে তো এতটা বজ্রওয়াটুনি ছিল না। কিন্তু এই বিচারকদের কাছে যখন চলে গেল, তখন সেটা তো একেবারে তথ্যের ওপর ভিত্তি করে, কারণ তথ্য একটু এদিক ওদিক হলে তারা সেটা কিছুতেই অ্যাপ্রুভ করবেন না। তাদের কাছে তো নথি সব। আর এই নথিগুলো কি নথি আছে? কারণ তারা জানতেন তো, এই আমাদের খালা জানতেন তো কি নাম রয়েছে। কারণ এই যে অবৈধ এবং বাংলাদেশি যে ভোটার, যাদের কোনো আসল ডকুমেন্ট নেই, যাদের তিনি বলতেন কথায় কথায় ভোটার লিস্টের নাম থাকলেই তিনি দেশের নাগরিক, তারা তো আর তাদের বৈধ নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না। তার জন্যে ভুয়ো ডকুমেন্ট দেওয়া হলো। কি দেওয়া হলো? ভুয়ো বার্থ সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, বাংলার বাড়ি প্রকল্পের সার্টিফিকেট, এবং বলা হলো যে শেষ দিন, যেদিন আপলোডের শেষ দিন, তার একদিন বা দুদিন আগে বা শেষ দিনে এগুলো আপলোড করতে হবে, যাতে শেষ পর্যন্ত এই নির্বাচন কমিশন এগুলো ভালোভাবে ঝাড়াই বাছাই করতে না পারে। তাই করা হয়েছিল। ফলে সমস্তটা আটকে গেছে এবং এখন বিচারকরা পুরো ব্যাপারটা দেখছেন। আর তাতে এখন লক্ষ লক্ষ নাম বাদ যাচ্ছে। তাই বলছিলাম, অতি চালাকি করতে গিয়ে একেবারে নিজেই নিজের পাতা ফাঁদে পড়ে গেছেন। মানে বলে না, অতি চালাকের গলায় দড়ি, এক্ষেত্রেও খালার তাই হয়েছে। বেশি চালাকি করে এখন তিনি নিজেই ফাঁদে পড়ে গেছেন। আমার এই প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করবেন। নমস্কার।